এই ভিডিওতে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে জীবদেহের গাঠনিক এবং সঞ্চয়ী উপাদান। যেমন ধরো, উদ্ভিদ দেহে আছে ফাইবার, যেগুলো কার্বোহাইড্রেট। আবার আমাদের দেহে, প্রাণী দেহে যে বোনস, অস্থি, এই অস্থির গাঠনিক উপাদানের মধ্যে একটা অংশ হচ্ছে কার্বোহাইড্রেট। আবার উদ্ভিদ দেহে কার্বোহাইড্রেট স্টার্চ হিসাবে সঞ্চিত থাকে, আর প্রাণী দেহে গ্লাইকোজেন হিসাবে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। কাজে আমরা বলতে পারি জীবদেহের গুরুত্বপূর্ণ গাঠনিক ও সঞ্চয়ী উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, যেমন ধরো গ্লুকোজ, আবার স্টার্চ, সেলুলোজ, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট সম্পর্কে এতটুকু ধারণা থাকলে আমরা অনেক কিছুই চিন্তা করতে পারবো না। আমাদেরকে কার্বোহাইড্রেটের রাসায়নিক গঠন বুঝতে হবে। যেমন ধরো, তুমি সহজ থেকে সহজ অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে না। যেমন কার্বোহাইড্রেট, ধরো এই গ্লুকোজ কি পানিতে দ্রবণীয় কিনা, স্টার্চ কি পানিতে দ্রবণীয় কিনা, তারপরে ধরো সেলুলোজ কি পানিতে দ্রবণীয় কিনা, তারপরে আবার কার্বোহাইড্রেট কিভাবে ইলাস্টিক হয়, কার্বোহাইড্রেট কিভাবে পিচ্ছিল হয়। একটা কার্বোহাইড্রেটকে, ধরো এই গ্লুকোজকে যদি আমরা জারিত করি তাহলে কি তৈরি হবে, গ্লুকোজকে বিজারিত করলে তাহলে কি তৈরি হবে, গ্লুকোজকে আসলে বিজারিত বা জারিত কোনটা হবে, বিজারিত হবে নাকি জারিত হবে? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে কার্বোহাইড্রেটের গঠন ভালো করে বোঝা দরকার। সেজন্য আমরা এখন নতুনভাবে কার্বোহাইড্রেটকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব। আচ্ছা, কার্বোহাইড্রেটের রাসায়নিক গঠন ও সংজ্ঞা। আচ্ছা, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা নামই একটা ইনফরমেশন বহন করে। তাহলে আমরা খেয়াল করি কার্বোহাইড্রেট নামটা কি ইনফরমেশন বহন করে। এই দেখো, কার্বোহাইড্রেট, কার্বো মানে হচ্ছে কার্বন, আর হাইড্রেট মানে হচ্ছে ওয়াটার থেকে আসছে। তাহলে কার্বোহাইড্রেটের ভেতরে কার্বন আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। আচ্ছা, আমরা আরো কয়েকটা কার্বোহাইড্রেট দেখি এরকম আছে কিনা। যেমন ধরো গ্লুকোজ, তাহলে গ্লুকোজের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এরকম। তাহলে আমরা খেয়াল করতেছি যে এখানেও কি আছে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। আবার ধরো আমরা যদি দেখি রাইবোজ, তাহলে রাইবোজের কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে, কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এরকম। তাহলে আমরা খেয়াল করতেছি রাইবোজও এরকম কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। আচ্ছা, এবং আরেকটা বিষয় খেয়াল করো যে এর মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটার অনুপাত কিন্তু 1:2:1। 1:2:1। তাহলে এগুলো থেকে আমরা একটা সংজ্ঞা বানাতে পারি যে কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত হচ্ছে 1:2:1। সেটা সংজ্ঞা দিয়ে ফেলা যায়। তাহলে সাধারণভাবে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়, যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে। যেমন ধরো, আর সব কার্বোহাইড্রেট কিন্তু এই সংজ্ঞাটা মানে না। যেমন আমরা যদি খেয়াল করি সুক্রোজ, দেখো সুক্রোজ একটা কার্বোহাইড্রেট, এটাও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি। কিন্তু এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত কিন্তু 1:2:1 নয়। এটা যদি 24 হইতো কিংবা 12 হইতো তাহলে হয়তো সেটা হইতো। আবার এরকম অনুপাত থাকলেও সেটা কার্বোহাইড্রেট নাও হতে পারে। যেমন এই দেখো, এই অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মালডিহাইড। অ্যাসিটিক অ্যাসিড আমাদের সবার পরিচিত। খেয়াল করো, কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 4টা, অক্সিজেন আছে 2টা। তাহলে কি হইল? 1:2:1 হইল। মানে এই যৌগের মধ্যেও এই যৌগটাও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি, এবং এখানেও কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত হচ্ছে 1:2:1, কিন্তু সেটা কার্বোহাইড্রেট না। আবার দেখো, এটাও কিন্তু কার্বোহাইড্রেট না, কিন্তু সেও এই দুইটা শর্ত ফিল আপ করতেছে। আচ্ছা, আবার এমন কিছু যৌগ আছে, যেমন ধরো এই যে আমরা এখানে একটা দেখালাম, দেখো ওই যে গ্লুকোসামিন। তাহলে দেখো এই যৌগের মধ্যে কার্বোহাইড্রেট হওয়া সত্ত্বেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া নাইট্রোজেনও আছে। তুমি আরো কিছু যৌগ পাবা যেখানে সালফার এরকম থাকতে পারে, যেমন কন্ড্রোটিন সালফেট
আছে, এক ধরনের কার্বোহাইড্রেট যেখানে এরকম সালফার আছে। আবার তুমি আরো কিছু যৌগ পাবা যেখানে এরকম ফসফেটও থাকতে পারে। হ্যাঁ, কিছু কিছু কার্বোহাইড্রেটের মধ্যে এরকম ফসফেটও থাকতে পারে। তাহলে আমরা খেয়াল করলাম যে কার্বোহাইড্রেট শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি এরকম না, সেখানে নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, ফসফেট থাকতে পারে। আচ্ছা, আবার সবসময় কার্বোহাইড্রেট এই অনুপাতটাও মানে না। আচ্ছা, কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 এরকমটাও হয় না। তাহলে এখন আমরা কার্বোহাইড্রেটের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কার্বোহাইড্রেটের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। খেয়াল করো, এই যে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের গ্লুকোজ, আর এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। আচ্ছা, সব একটা কথা অবশ্য সত্যি, সেটা হচ্ছে সব কার্বোহাইড্রেটই হয় পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, না হয় পলিহাইড্রোক্সি কিটোন। অথবা তুমি যদি কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যারা সরাসরি পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন, দেখো অ্যালডিহাইড, পলিহাইড্রোক্সি কেন বললাম, কারণ প্রত্যেকটা কার্বোহাইড্রেটে দেখো অনেক হাইড্রোক্সিল গ্রুপ আছে। খেয়াল করো, অনেক হাইড্রোক্সিল গ্রুপ আছে। এই যে মানে প্রত্যেকটা কার্বনে তুমি খেয়াল করো একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল গ্রুপ, এখানে একটা কার্বন আছে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এরকম করে আছে। তার মানে একটা কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, হ্যাঁ, অথবা পলিহাইড্রোক্সি কিটোন। আচ্ছা, কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলোর মধ্যে সরাসরি আমরা অ্যালডিহাইড কিংবা কিটোন গ্রুপ পাই না, কিন্তু সেই কার্বোহাইড্রেটগুলোকে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি তাহলে এরকম পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কিংবা পলিহাইড্রোক্সি কিটোন চলে আসে। তাহলে আমরা বলতে পারি যে কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কিংবা পলিহাইড্রোক্সি কিটোন, কিংবা যে সকল যৌগকে আদ্র বিশ্লেষিত করলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয় তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলি। এটা একটা পরিপূর্ণ সংজ্ঞা। তাহলে আধুনিক ধারণা অনুসারে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন অথবা যে সকল যৌগ আদ্র বিশ্লেষিত হয়ে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন তৈরি করে তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়। এখন একটু খেয়াল করো, এখন কিন্তু আমরা বলে দিতে পারবো যে এই গ্লুকোজ কি পানিতে দ্রবণীয় কিনা। হ্যাঁ, তুমি এইভাবে বলতে হবে, যে মুখস্থ রাখতে হবে না যে গ্লুকোজ পানিতে দ্রবণীয়, ফ্রুক্টোজ পানিতে দ্রবণীয়, এগুলো মুখস্থ রাখতে হবে না, তুমি এভাবেই বলতে পারবে। দেখো আমরা এইভাবেই বলতে পারবো, যেমন এই দেখো এখানে কি আছে, অ্যালডিহাইড গ্রুপ। যদি আমরা এটাকে একটু এইভাবে দেখি তাহলে এটা হচ্ছে আসলে এরকম না। আচ্ছা, এই দেখো কার্বন আর হচ্ছে কার্বন আর অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন এর তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5। কার্বনের কত? কার্বনের হচ্ছে 2.5। তাহলে এটা পাউলিং স্কেল মতে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হইল? 3.5 - 2.5 1। আচ্ছা, আমরা তো জানি যে 0.5 এর বেশি যদি হয়, কারো তড়িৎ ঋণাত্মকতার তফাৎ যদি 0.5 এর বেশি হয় তাহলে সে পোলারিটি শো করতে পারে, এখানে কিন্তু পোলারিটি দেখাতে পারে। আবার দেখো এই যে কত হাইড্রোক্সিল গ্রুপ আছে, গ্লুকোজের মধ্যে কত হাইড্রোক্সিল গ্রুপ আছে, এই দুটা আমরা তো জানি যে এখানেও সে পোলারিটি শো করতে পারে। কারণ এই যে দেখো হাইড্রোজেন তার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1 পাউলিং স্কেল মতে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। তফাৎটা কত হয়ে গেল? তফাৎটা হয়ে যাবে 1.4। কাজেই এখানে অবশ্যই পোলারিটি তৈরি হবে, মানে অক্সিজেন আংশিক নেগেটিভ হবে, হাইড্রোজেন আংশিক পজিটিভ হবে। যেহেতু এই যৌগটা পোলার, কাজেই সে পানিতে দ্রবণীয় হবে। কারণ আমরা জানি লাইক ডিজলভস লাইক, পোলার যৌগে দ্রবণীয়। যেহেতু পানি একটা পোলার যৌগ, কাজে এটা পানিতে দ্রবণীয় হবে। আর তুমি আরো অনেক, এই সংজ্ঞা বোঝার পরে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। আর যেমন ধরো এটা হচ্ছে অ্যালডিহাইড, এবং আমরা জানি যে অ্যালডিহাইড গুলো জারিত হয় এবং জারিত হয়ে সেগুলো কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে। কাজে তুমি যদি গ্লুকোজকে জারিত করো তাহলে তুমি একটা অ্যাসিড পাবা। সেটা হতে পারে ইউরিনিক অ্যাসিড, সেটা হতে পারে স্যাকারিক অ্যাসিড, এরকম আরো অনেক কিছু আছে। আমরা সেগুলো সম্পর্কে পরবর্তীতে জানবো।